নমস্কার, আমি রানা। সবাইকে স্বাগত জানাই। আজ আমি বলবো আমার বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া দীঘার হোটেলের একটি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটা 2024 সালের ডিসেম্বর মাসের। আমি আর আমার 3 বন্ধু সৌরভ, অর্ণব আর শুভ দুদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম পুরনো দীঘায়। সারাদিন সমুদ্রের ধারে ঘুরে ছবি তুলে আর খাওয়া দাওয়া করে কখন যে রাত নেমে এসেছিল টেরই পাইনি। রাত তখন প্রায় 10:30। হোটেল খুঁজতে গিয়ে দেখি একটার পর একটা হোটেল আমাদের ফিরিয়ে দিচ্ছে, রুম নেই, সব বুকিং হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা ঘোরার পর আমরা ক্লান্ত হয়ে পড়লাম। ঠিক তখনই সমুদ্রের দিক থেকে আসা কুয়াশার মধ্যে দূরে একটা পুরনো 3তলা বাড়ি চোখে পড়ল। ভাঙাচোরা সাইনবোর্ডে অল্প আলোয় লেখা ছিল সি ভিউ লজ। অদ্ভুত বিষয় হলো আশেপাশের সব হোটেলে ভিড় থাকলেও এই হোটেলের সামনে একজন মানুষও নেই। আমরা ভেতরে ঢুকতেই একটা পুরনো কাঠের টেবিল, পাশে বসে থাকা বৃদ্ধা ধীরে ধীরে মাথা তুলে আমাদের দিকে তাকালেন। তার চোখ দুটো অস্বাভাবিক রকমের নিস্তেজ। আমি বললাম, কাকু, একটা রুম হবে? কয়েক সেকেন্ড চুপ থেকে তিনি নিচু গলায় বললেন, রুম আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, রাত 12টার পর দরজা খুলবেন না। আমরা ভেবেছিলাম হয়তো বৃদ্ধার অদ্ভুত স্বভাব, তাই কথাটা হেসে উড়িয়ে দিলাম। তিনি আমাদের 307 নম্বর ঘরের চাবি দিলেন। সিঁড়ি দিয়ে 3য় তলায় উঠতেই যেন হঠাৎ চারপাশের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গেল। করিডরে হলুদ রঙের পুরনো আলো কাঁপছিল। কোথাও কোনো মানুষের শব্দ নেই, শুধু দূর থেকে ভেসে আসছিল সমুদ্রের গর্জন। ঘরে ঢুকে দেখি দেওয়াল জুড়ে স্যাঁতসেঁতে দাগ, পুরনো কাঠের আলমারি, আর এক কোণে ধুলো জমা একটি বড় আয়না। শুভ হেসে বলল, এই ঘরে এক রাত কাটালে ভূতও পালাবে ভাই। আমরা কথাটি শুনে সবাই হেসে উঠলাম, কিন্তু হাসিটা বেশিক্ষণ টিকল না। রাত 12টা বাজতেই করিডর থেকে ভেসে এলো এক শব্দ। মনে হলো কেউ খুব ধীরে ধীরে দরজায় কড়া নাড়ছে। আমরা 4 জন একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম। আবার সেই শব্দ। এবার শব্দটা আরও স্পষ্ট। অর্ণব সাহস করে দরজা খুলতেই দেখি করিডর একেবারে ফাঁকা। ঠিক তখনই করিডরের একেবারে শেষ প্রান্তে সাদা পোশাক পরা একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তিনি আমাদের দিকেই তাকিয়েছিল। হঠাৎ করিডরের আলো একবার নিভে আবার জ্বলে উঠল, আর তিনি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেলেন। আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু তখনও আমরা বুঝতে পারিনি এটাই ছিল সেই ভয়ঙ্কর রাতের শুরু। সাদা পোশাকের মহিলাটি চোখের সামনে অদৃশ্য হয়ে যাওয়ার পর আমাদের 4 জনের মুখ শুকিয়ে গিয়েছিল। কেউ আর কোনো কথা বলছিল না। আমরা ধীরে ধীরে দরজাটা বন্ধ করে ভেতর থেকে লক করে দিলাম। সৌরভ বলল, চল ঘুমিয়ে পড়ি ভাই, হয়তো চোখের ভুল ছিল এটা। কিন্তু আমার মনে হচ্ছিল কেউ যেন দরজার ওপাশে দাঁড়িয়ে আমাদের প্রতিটি কথা শুনছে। রাত বাড়তে লাগলো। হঠাৎ ঘরের সব আলো একবার জ্বলে আবার নিভে গেল। এরপর দেওয়ালে ঝুলে থাকা পুরনো ঘড়িটা নিচ থেকেই চলতে শুরু করলো, অথচ ঘড়িটা আমরা ঘরে ঢোকার সময় বন্ধ ছিল। ঠিক তখনই করিডর থেকে ধীরে ধীরে ভেসে এলো কারো পায়ের শব্দ। মনে হচ্ছিল কেউ খালি পায়ে করিডরে হাঁটছে। শব্দটা আমাদের দরজার সামনে এসে থেমে গেল। তারপর এক নারী কণ্ঠ খুব নিচু এবং ভাঙা গলায় বলল, দরজাটা খোলো। আমাদের শরীর অবশ হয়ে গেল। শুভ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কেউ দরজা খুলবি না।
ঠিক তখনই এক আওয়াজ হলো। দরজায় এমন জোরে আঘাত পড়ল যে পুরো ঘর কেঁপে উঠল। একবার, দুবার, তিনবার, তারপর সব কিছুই কেমন যেন শান্ত হয়ে গেল। কয়েক মিনিট পর সাহস করে দরজার নিচের ফাঁক দিয়ে বাইরে তাকাতেই আমার বুকের রক্ত যেন জমে গেল। দরজার ঠিক বাইরে দাঁড়িয়েছিল দুটি ভেজা ফ্যাকাশে পা, কিন্তু শরীরের বাকি অংশ দেখা যাচ্ছিল না। আমি চিৎকার করে পিছিয়ে এলাম, আর ঠিক তখনই ঘরের কোণে রাখা পুরনো টেলিফোনটা, যা বহু বছর ধরে লাইন না থাকার সত্ত্বেও নিচ থেকেই বেজে উঠল। আমরা চারজন স্থির হয়ে দাঁড়িয়ে থাকলাম। এত পুরনো একটা ফোন, যেটা তারই কাটা, সেটা কিভাবে বাঁচতে পারে? সৌরভ বলল, ফোনটা ধরিস না ভাই, এটা স্বাভাবিক কিছু নয়। কিন্তু কৌতূহল আর ভয়ের মধ্যে আমি কৌতূহলটাই বেছে নিলাম। আমি ফোনের রিসিভারটা তুলে নিলাম। ফোন কানে দিতেই ওপাশে কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই। তারপর ধীরে ধীরে ভেসে এলো এক নারীর কান্না। মনে হচ্ছিল তিনি যেন অনেক কষ্টে শ্বাস নিচ্ছেন। হঠাৎ তিনি ফিসফিস করে বললেন, পালিয়ে যাও, আজ রাত শেষ হওয়ার আগেই পালিয়ে যাও, ও এসে গেছে। কথাটা শেষ হতেই লাইন কেটে গেল। আমি রিসিভারটা নামিয়ে রাখতেই দেখি সেটার তারটা ঝুলে আছে, কোনো লাইনই নেই। ঠিক তখনই করিডর থেকে লিফট চলার শব্দ শোনা গেল। এই হোটেলে লিফটও আছে, কিন্তু আমরা আসার সময় দেখেছিলাম সেটার দরজায় বড় বড় অক্ষরে লেখা ছিল, লিফট ব্যবহারযোগ্য নয়। তবুও লিফট যেন একের পর এক তলায় থামছে। প্রথম তলা, দ্বিতীয় তলা, তারপর তৃতীয় তলা। শব্দটা থেমে গেল। এরপর করিডরে ভেসে এলো ধীরে ধীরে কারো হাঁটার শব্দ। মনে হচ্ছিল কেউ লিফট থেকে নেমে আমাদের ঘরের দিকেই এগিয়ে আসছে। প্রতি পায়ের শব্দের সঙ্গে যেন করিডরের বাতিগুলো একটার পর একটা নিভে যাচ্ছে। আমরা দরজার ছিদ্র দিয়ে বাইরে তাকালাম। করিডরে সাদা পোশাক পরা সেই মহিলা আর দাঁড়িয়ে নেই, বরং এক লম্বা কালো ছায়ামূর্তি মাথা নিচু করে 307 নম্বর ঘরের দিকে এগিয়ে আসছে। তার পা মেঝেতে পড়ছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোনো ছায়া নেই। সে হেসে আমাদের দরজার সামনে থামল, তারপর খুব ধীরে দরজার উপরে হাত রাখল। পরের মুহূর্তেই দরজার কাঠে নিজের থেকে আঁচড় পড়তে শুরু করল। সকালে সূর্য ওঠার পর আমরা ঠিক করলাম এই হোটেল ছেড়ে চলে যাব। রিসেপশনে এসে আমাদের বুকটা ধক করে উঠল। রাতে যে বৃদ্ধা আমাদের রুম দিয়েছিলেন সেখানে তিনি নেই। কাউন্টার ফাঁকা। টেবিলের উপর ধুলো জমা একটি মোটা রেজিস্টার খোলা অবস্থায় পড়ে আছে। আমি রেজিস্টার খুলে দেখলাম শেষ এন্ট্রি করা হয়েছে 2018 সালের 17 জুলাই। তারপর আর কোনো অতিথির নাম নেই। কিন্তু আমরা তো গত রাতেই এখানে উঠেছি। ঠিক তখনই বাইরের থেকে এক চায়ের দোকানদার আমাদের দেখে অবাক হয়ে বললেন, তোমরা ওই বাড়ির থেকে বেরিয়ে আসছো? আমি বললাম, হ্যাঁ, সি ভিউ লজে ছিলাম। লোকটার মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, অসম্ভব, ওটা তো 12 বছর ধরে বন্ধ আছে। আমরা সবাই একে অপরের মুখের দিকে তাকালাম। লোকটা আমাদের দোকানে বসিয়ে ধীরে ধীরে একটা ভয়ঙ্কর ঘটনা বলতে শুরু করলো। অনেক বছর আগে এক ঝড়ের রাতে এই হোটেলের 307 নম্বর ঘরে
এক নবদম্পতি উঠেছিলেন। রাতের মধ্যে হোটেলে আগুন লেগে যায়। আগুনে কয়েকজন অতিথির মৃত্যু হয়। কিন্তু সবচেয়ে রহস্যের বিষয় ছিল 307 নম্বর ঘরের দরজা ভেতর থেকেই বন্ধ ছিল। দমকল দরজা ভেঙে ভেতরে ঢুকে শুধু নববধূর পোড়া দেহ খুঁজে পায়। তার স্বামীর কোনো খোঁজ আজও মেলেনি। সেই ঘটনার পর থেকেই রাত হলে হোটেলের 3য় তলায় একজন সাদা পোশাকের মহিলাকে ঘুরে বেড়াতে দেখা যায়। আমরা আর এক মুহূর্তেও সেখানে দাঁড়াইনি। সমুদ্রের রাস্তা ধরে বাসস্ট্যান্ডের দিকে হাঁটতে শুরু করলাম। কিন্তু কয়েক মিনিট পর শুভ হঠাৎ থেমে গেল। তার চোখ স্থির হয়ে আছে আমার পেছনের দিকে। আমি ঘুরে তাকাতেই দেখি অনেক দূরে হোটেলের 3য় তলায় একটি ভাঙা জানালা। সাদা পোশাকের সেই মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে হাত তুলে আমাদের দিকে ইশারা করছেন। আর ঠিক সেই মুহূর্তেই আমার মোবাইলে একটা অজানা নম্বর থেকে ফোন এলো। ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে এলো সেই একই ভাঙা গলা, তোমরা চলে গিয়েও বাঁচতে পারবে না, আজ রাতেই আবার ফিরে আসবে সে। ফোনটা হঠাৎ কেটে গেল। আমরা তখনও জানতাম না আসল ভয়ঙ্কর ঘটনা এখনো শুরুই হয়নি। অজানা নম্বর থেকে আসা ফোনটা কেটে যাওয়ার পর আমরা আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। দৌড়ে বাসস্ট্যান্ডে পৌঁছে কলকাতার বাসে উঠে পড়লাম। আমরা সবাই ভেবেছিলাম সব শেষ, কিন্তু আসল দুঃস্বপ্ন তখনই শুরু হলো। বাস পুরনো দীঘা ছেড়ে অনেক দূর চলে এসেছে। জানালার বাইরে শুধু অন্ধকার রাস্তা। হঠাৎ শুভ কাঁপা কাঁপা গলায় বলল, বিবেক, জানলার বাইরে একবার তাকা। আমি তাকিয়ে দেখি বাসের কাছে আমাদের 4 জনের প্রতিফলন, কিন্তু সেখানে আরও একজন দাঁড়িয়ে আছে, সাদা পোশাক পরা সেই মহিলা। আমরা তাড়াতাড়ি পেছনে ঘুরলাম। পুরো বাসে এমন কেউ নেই। আবার কাচের দিকে তাকাতেই তার মুখটা আরও কাছে চলে এসেছে। আমি চোখটা বন্ধ করে ফেললাম। ঠিক তখনই বাসটা হঠাৎ বিকট এক শব্দে ব্রেক মারল। ড্রাইভার চিৎকার করে বললেন, সামনে কে দাঁড়িয়েছিল? সব যাত্রী নেমে চারিদিকে খুঁজল। রাস্তায় কেউ নেই, কিন্তু বাসের সামনে ভেজা বালির উপর স্পষ্ট দেখা যাচ্ছিল একজোড়া খালি পায়ের ছাপ, যা হঠাৎ করেই মাঝপথে শেষ হয়ে গেছে। আমাদের বুক কেঁপে উঠল। সেদিন রাতেই বাড়ি ফিরে আমরা কেউ কারোর সঙ্গে কথা বলিনি। কিন্তু রাত ঠিক 3:33 আমার মোবাইল নিচ থেকেই বেজে উঠল। স্ক্রিনে কোনো নম্বর নেই, শুধু লেখা আছে রুম নাম্বার 307। ভয়ে কাঁপতে কাঁপতে ফোনটা ধরতেই ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর হঠাৎ করে লাইনটা কেটে গেল। পরদিন সকালে আমি সবাইকে ফোন করলাম, কিন্তু তাদের কণ্ঠ শুনেই বুঝলাম শুধু আমি একা নই। রাত 3:33 একই ফোন তারা 3 জনও পেয়েছে, আর প্রত্যেকের ফোনে একই লেখা ভেসে উঠছিল, রুম নাম্বার 307। সেই মুহূর্তে আমরা বুঝে গেলাম হোটেলটা আমাদের ছেড়ে দেয়নি, বরং আমাদের সঙ্গে সঙ্গে কিছু একটা ফিরে এসেছে। পরপর 3 রাত, ঠিক রাত 3:33 আমাদের 4 জনের ফোনে একসঙ্গে ফোন আসতে লাগলো। কোনো নম্বর নেই, কোনো ছবি নেই, শুধু একটা মাত্র লেখা 307। তৃতীয় রাতের পর আমরা 4 জন দেখা করার সিদ্ধান্ত নিলাম। এক চায়ের দোকানে বসে সবাই নিজেদের অভিজ্ঞতার কথা বলতে শুরু করলাম। সৌরভ বলল, গতকাল রাতে আমার ঘরের দরজায় কেউ 3 বার কড়া নেড়েছিল। দরজা খুলে দেখি বাইরে কেউ নেই ভাই। অর্ণব বলল, আমার ঘরের আয়নায় এক সাদা পোশাকের মহিলাকে দেখেছি।
পেছনে ফিরে তাকাতেই তিনি অদৃশ্য হয়ে যান। শুভ কাঁপতে কাঁপতে বলল, আমার বিছানার নিচ থেকে একজন মহিলার কান্নার শব্দ আসছিল। সাহস করে নিচে তাকিয়েছিলাম, কিন্তু সেখানে কিছুই ছিল না। আমি এতক্ষণ চুপ ছিলাম। শেষে ধীরে ধীরে বললাম, গত রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম আমি আবার সেই 307 নম্বর ঘরে দাঁড়িয়ে আছি। ঘরটা আগুনে পুড়ে কালো হয়ে গেছে, চারিদিকে পোড়া গন্ধ। হঠাৎ সেই সাদা পোশাকের মহিলা আমার সামনে এসে দাঁড়ালেন, কিন্তু এবার তার মুখটা স্পষ্ট দেখা গেল। মুখের অর্ধেকটা আগুনে ঝলসে গেছে, চোখ দুটো অস্বাভাবিক সাদা। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমাকে কেউ হত্যা করেছিল, আগুন দুর্ঘটনা ছিল না। আমি কিছু বলার আগেই তিনি ধীরে ধীরে হাত তুলে ঘরের এক কোণের দিকে ইশারা করলেন। সেখানে পোড়া মেঝেতে আঙুল দিয়ে লেখা ছিল, সত্যিটা খুঁজে বের করো। ঠিক তখনই আমার ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:33। আমার বিছানার পাশের মেঝেতে সমুদ্রের ভেজা বালির মতো কিছু ছড়িয়ে আছে। আমি কাঁপা হাতে জানলা খুলে বাইরে তাকালাম। রাস্তার ওপারে সাদা পোশাকে সেই মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, কিন্তু তিনি এবার শুধু তাকিয়েছিলেন না, ধীরে ধীরে হাত তুলে ইশারা করলেন পুরনো দীঘার দিকে ফিরে আসার জন্য। আমরা বুঝে গেলাম এই অভিশাপ থেকে পালিয়ে বাঁচার একটাই পথ, আবার সেই ভুতুড়ে হোটেলে ফিরে গিয়ে লুকিয়ে থাকা সত্যটা জানতে হবে। কিন্তু আমরা জানতাম না সেখানে ফিরে যাওয়া মানেই আর কোনোদিন জীবিত ফিরে নাও আসতে পারি। পরদিন রাতেই আমরা 4 জন আবার সেই পুরনো হোটেলের সামনে পৌঁছে গেলাম। চারপাশে ঘন কুয়াশা, সমুদ্রের গর্জন যেন আগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। ঘড়িতে তখন ঠিক রাত 3:33। হঠাৎ পুরো হোটেলের আলো একসঙ্গে নিভে গেল, চারিদিকে অন্ধকার। তারপরই করিডর জুড়ে একসঙ্গে ভেসে এলো অসংখ্য মানুষের কান্না, চিৎকার আর দৌড়ানোর শব্দ। মনে হচ্ছিল বহু বছর আগে আগুনে পুড়ে মারা যাওয়া মানুষগুলো আবার সেই রাতটা বেছে নিচ্ছে। ঠিক তখনই 307 নম্বর ঘরের দরজাটা নিচ থেকেই ধীরে ধীরে খুলে গেল। ঘরের ভেতরে ঢুকতেই প্রচণ্ড ঠান্ডা হাওয়া আমাদের শরীরে আঘাত করল। পুরনো আয়নাটার সামনে গিয়ে দাঁড়াতেই আমাদের শরীর অবশ হয়ে গেল। আয়নায় আমরা 4 জন নই, আমাদের পেছনে দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা সেই মহিলা। কিন্তু এবার তার মুখটা আর মানুষের মতো নয়, সাদা ফ্যাকাশে চোখ আর ঠোঁটে এক অস্বাভাবিক হাসি। হঠাৎ ঘরের দরজাটা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। আমরা দরজা খুলতে চেষ্টা করলাম, কিন্তু দরজাটা যেন বাইরের থেকে কেউ শক্ত করে ধরে রেখেছে। এরপর ঘরের টেবিল, চেয়ার, আলমারি একে একে নিচ থেকেই নড়তে শুরু করল। দেওয়ালে একের পর এক পোড়া হাতের ছাপ ফুটে উঠল। তারপর সেই নারী ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এসে ভাঙা গলায় বললেন, এত বছর আমি একা ছিলাম, এবার তোমরাও এখানেই থাকবে। কথাটা শেষ হতেই তিনি এক বিকট হাসি দিলেন। এক মুহূর্তে পুরো ঘরটা কালো ধোঁয়ায় ভরে গেল। আমরা একে অপরকে দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ শুভ চিৎকার করে উঠল, ও আমার হাত ধরে টানছে, ভাই বাঁচা, আমাকে বাঁচা। আমরা শুভকে ধরতে গিয়েও পারলাম না। ধোঁয়ার মধ্যে যেন অদৃশ্য কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই ঘরের জানালার কাঁচ একসঙ্গে ভেঙে গেল। সমুদ্রের দিক থেকে ঝড়ের মতো বাতাস ঢুকে পড়ল। সেই ঝড়ে দরজাটা হঠাৎ খুলে গেল। আমরা আর 1 সেকেন্ডও দেরি করিনি।
প্রাণপণে সিঁড়ি বেয়ে নিচে নেমে হোটেলের বাইরে ছুটলাম। বাইরে এসে হাঁপাতে হাঁপাতে পিছনে তাকিয়ে যা দেখলাম, সেই দৃশ্য আজও ভুলতে পারিনি। যে 3 তলার হোটেল থেকে আমরা দৌড়ে বেরিয়ে এলাম, সেখানে কোনো হোটেলই নেই। শুধু বহু বছর ধরে পরিত্যক্ত ভাঙাচোরা একটি ধ্বংসস্তূপ। আর 3য় তলায় একটি ভাঙা জানালায় সাদা পোশাক পরা সেই নারী দাঁড়িয়েছিলেন। তার পাশে আরও কয়েকটি পোড়া ছায়ামূর্তি। তারা সবাই একসঙ্গে আমাদের দিকে তাকিয়ে ধীরে ধীরে হাত নাড়ছিল। পরদিন সকালে স্থানীয় এক বৃদ্ধ আমাদের বললেন, অনেকেই দাবি করেছে তারা ওই হোটেলে এক রাত কাটিয়েছে, কিন্তু ভোর হলেই সেখানে শুধু ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই দেখা যায় না। আর যারা ফিরে আসে তাদের বেশিরভাগই আর কোনোদিনও সেই রাতের কথা বলতে চায় না। আজও নাকি গভীর রাতে পুরনো দীঘার সেই ধ্বংসস্তূপের পাশ দিয়ে গেলে কেউ কেউ নাকি স্পষ্ট শুনতে পান এক নারীর ভাঙা গলা, 307 নম্বর ঘরের দরজাটা একবার খুলবে কেউ?